নমস্কার, শুভ দ্বীপ্রহর সিটিভিএনে জানাই প্রত্যেককে স্বাগত। খুব সামনেই পুজো, আর এই মুহূর্তে প্রচুর প্ল্যানিং চলছে, শপিং এর প্ল্যানিং চলছে আমাদের ঘর বাড়িটাও সাজানোর প্ল্যানিং, একটু ঝেড়ে মুছে চকচকে করে নতুন ফার্নিচার বা নতুন কিছু করার খুব ইচ্ছা থাকে। আর এবছরটা গেস্টরা আসবে বাড়িতে, অনেকটা আকাঙ্ক্ষিত পুজো এই বছর হতে চলেছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই অনুষ্ঠানে কেন আমি এই কথা বলছি, নিশ্চয়ই প্রত্যেকের মনে প্রশ্ন যাচ্ছে। আমরা যখন ঘরটাকে সাজাই, মনের মতো করে সাজাই, আমাদের ঘর কোথায় কি রাখবো, কোন দিকে ফুলদানি রাখবো, কোন দিকে কি ফ্রেম রাখবো, ফটো ফ্রেম রাখবো, বা বেডটা কোন দিকে রাখবো, পড়ার টেবিলটা কোন দিকে রাখবো, উইন্ডো সাইডে কি রাখবো, এইগুলো নিয়ে প্রচুর স্বপ্নের, বাড়িটাকে স্বপ্নের মতো করে সাজাবো, সেই স্বপ্নটা দেখি। কিন্তু সেই স্বপ্নটা দেখার সঙ্গে যদি সঠিক একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমরা পেয়ে থাকি, জ্যোতিষশাস্ত্রের সঠিক পরামর্শটা যদি পেয়ে থাকি যে আমার দিক অনুযায়ী কোনটা কোন দিকে রাখাটা ভীষণভাবে দরকার, তাহলে বোধহয় আমার স্বপ্নটা খুব সুন্দরভাবে সফল হয় এবং আমার জীবনটা সুন্দর হয়ে ওঠে। ঠিক সেই কথাই শুনবো আমরা আজকের আলোচনায়। কিভাবে বাস্তুটাকে সঠিক দিকে সঠিকভাবে কি রাখতে হয়, বাস্তুটা কি করে ভালো রাখতে হয়, বাড়ির কোন কর্নারটা কিভাবে সাজাতে হয়। জানলায় কিছু ঝোলাতে ইচ্ছা করছে, কি করব, সেখানে কি রাখবো, পুজো স্পেশাল এই কথা আজকে আমরা শুনবো। অবশ্যই আজকাল পরশু অনুষ্ঠানে আমার আজকেটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কালটা কিন্তু সেই জায়গায় আমি দেখতে চাই না। অবশ্যই চাই যাতে আমার নিজের আপগ্রেডেশন হয়, সঙ্গে আমার পরিবারের আপগ্রেডেশন হয়। আজকে যদি আমি একতলা বাড়িতে থাকি, কালকে অবশ্যই চাইবো আমার যাতে দোতলার ছাদটা আমি দিতে পারি। সেই জায়গাটা তৈরি করতে হবে অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মেনে। আমাদের সঙ্গে যিনি থাকেন এই অনুষ্ঠানে প্রত্যেক সোমবার, তাকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা, সনাতন ও কৃষ্ণমূর্তি পদ্ধতিবিদ শ্রী সুদীপানন্দ। তবে সেই দিকে যাব, দাদার কাছে তো যাবই, দাদার কাছে আমাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু আবদার থাকে। দাদা কি করব, আমরা এর আগেও এই অনুষ্ঠানে বসে শুনেছি বাড়ির কোন দিকটায় কি রাখবো, আমার কিচেনটা কোন দিকে রাখা দরকার, বা আমার টয়লেটটা কোন দিকে ঘরের হওয়া দরকার, প্ল্যানের মধ্যে আমার মাস্টার বেডরুমটা কোন দিকে হওয়া দরকার, এইগুলো কিন্তু ভীষণভাবে গাইডেন্সটা দরকার। আর আজকে বাস্তুর কোন দিকে কি রাখা উচিত, কিভাবে কি সাজাবো, সেই কথাই শুনবো। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সুদীপানন্দ, দাদাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ তোমাকে, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, যারা অনুষ্ঠান দেখেন প্রত্যেক দিনের মতো আমি আজকেও বলবো যে আমাদের তিনটে জিনিসকে সবসময় ঠিক রাখতে হবে। একটা হচ্ছে গ্রহ নাক্ষত্রিক অবস্থান, একটা হচ্ছে বাস্তুর অবস্থান, আর একটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রো নেচার, অর্থাৎ দৈনন্দিন আমাদের ইন্টারনাল নেচারের যে অভ্যাসগুলো। তা এই তিনটেকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে জানবেন আমরা প্রত্যেকে একটু ভালো থাকতে চাই। ভালো থাকার অধিকার আছে পৃথিবীতে প্রত্যেকের, এবং প্রত্যেকে ভালো থাকার জন্য একটা লড়াই করছে। তো এই ভালো থাকার যে লড়াই, তাতে সাকসেস পেতে গেলে, ভালো থাকার লড়াইটাকে সফলতা দিতে গেলে এই তিনটের ওপর গুরুত্ব আরোপ করা দরকার। আমি দেখেছি আমাদের শরীর, মন, আত্মা, এই তিনটে যে স্ফিয়ার থাকে, শরীরের একটা স্ফিয়ার, মেন্টাল একটা স্ফিয়ার, মানসিক স্ফিয়ার এবং আত্মিক স্ফিয়ার, এই তিনটে স্ফিয়ারকে আমাদের উন্নততর করতে গেলে এবং এই তিনটে স্ফিয়ারেতেই আমাদের ভালো থাকতে গেলে জানবেন কতগুলো নিয়ম মেনে আমাদের চলতে হবে। কতগুলো নিয়ম রয়েছে, ন্যাচারাল কতগুলো সিস্টেম রয়েছে, ন্যাচারাল সিস্টেম। আপনি দেখবেন একটা স্রোতের বিপক্ষে আপনি যখন হাঁটবেন, সাঁতার কাটবেন বা নৌকো চালাবেন, যাই করছেন স্রোতের বিপক্ষে, আপনার দেখবেন সেটা মন্থর গতি সম্পন্ন হয়ে যাবে, গতিটা থেমে যাবে, আস্তে হয়ে যাবে। আর স্রোতের অনুকূলে অর্থাৎ নেচারের পক্ষে যখন আপনি কাজ করছেন, স্রোতের অনুকূলে যখন ভাসছেন, কিছুকে ভাসাচ্ছেন, দেখবেন ওইটা অনেক দ্রুত সেই জায়গায় পৌঁছে যাবে এবং স্মুথলি পৌঁছে যাবে। এবং সেখানে কিন্তু জানবেন সেখানেও কতগুলো নিয়ম রয়েছে, অর্থাৎ স্রোতের অনুকূলে চলতে গেলে, নিয়মের পক্ষে চলতে গেলে, নেচারের পক্ষে চলতে গেলে আমাদের প্রত্যেককে কিন্তু কতগুলো সিস্টেমের ভেতরে সেটা চলতে হবে। সেখানেও শুধু আমি নেচারের উপর নিজেকে ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। তেমনি আমাদের বাস্তুতে আজকের জীবনে মানুষের, আমি কেন এত বাস্তুর উপর গুরুত্ব আরোপ করি, অ্যাস্ট্রোলজির পাশাপাশি আমি দেখেছি যে অনেক মানুষকে দেখেছি প্রতিকার করার পরে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে প্রতিকার করে এসছে, কিন্তু আমি দেখলাম প্রতিকারটা ঠিকই আছে হয়তো, বা আমার কাছ থেকে নিয়েছে কোনো সময়, তাতেও দেখছি একটু হয়তো খুঁত থেকে যাচ্ছে ভালো থাকার ক্ষেত্রে। তো তখন দেখেছি যে বাস্তুর এত একটা প্রবলেম তার রয়েছে, এমন প্রবলেম
যেখান থেকে নেগেটিভিটি পজিটিভ ঊর্জা শক্তির বদলে নেগেটিভ ঊর্জা শক্তি সেখান থেকে উৎপন্ন হচ্ছে, এবং নেগেটিভ শক্তি যখন উৎপন্ন হচ্ছে তার বাড়ি যখন সেই নেগেটিভিটিতে ঘিরে আছে তখন তার বাড়ির প্রত্যেকটা মেম্বার এবং সে নিজেও কিন্তু মানসিকভাবে খারাপ রয়েছে, বুঝেছো? তা ভালো থাকার মূল মন্ত্র প্রত্যেকটা ক্ষেত্রে যারা পারদর্শী ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি তারা দিয়ে গেছেন, এবং সেইগুলো যেন আমরা একটু সামান্য মেনটেন করি, বিশাল করতে হবে না, সামান্য মেনটেন করলেই দেখবেন আপনি অনেকটা ভালো আছেন। ভালো থাকাটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে, আমি ভালো থাকবো এই কথাটা প্রথম ভাবতে হবে। অনেকে দেখেছি জীবনে বলে অনেকের কথায়, অন্যেরা ভালো আছে আমি ভালো নেই, অন্যেরা ভালো আছে সবাই আমি ভালো নেই, এটা অনেকে বলতে শুনেছি, অন্যেরা সবাই ভালো আছে আমি ভালো নেই। এই কথাটা খুব খারাপ কথা। সবসময় জানবেন ভগবান যা দিয়েছেন, ভগবান যেটুকু দিয়েছেন আমার কর্মফলে দিয়েছেন, এবং তার মধ্যেই আমাকে চেষ্টা করতে হবে যে আমি ভালো আছি। এই কথাটা সকাল থেকে বহুবার মনের মধ্যে প্রথমে ভাবতে হবে, সকাল থেকে ওঠার থেকে, যে ভগবান তুমি আমাকে যা দিয়েছো, যেভাবে রেখেছো, যেভাবে আমি আছি পৃথিবীতে খুব ভালো আছি, খুব ভালো রেখেছো, আমি খুব সুখী, আমি খুব হ্যাপি, আমি খুব শান্তির জীবন লিড করছি জীবনে, এইটা প্রথম ভাবতে হবে। দেখবেন ঈশ্বর সেই ক্ষেত্রে করুণা করেন। ঈশ্বরের অহৈতুক কৃপা বলে একটা কৃপা হয়, অহৈতুক কৃপা। সেই কৃপা একটা এমনই কৃপা, জানবেন আপনি যখন টোটাল নির্ভরশীল হবেন ভগবানের ওপরে, যে ঈশ্বর তুমি মহান, তুমি আমাকে খুব ভালো রেখেছো। দেখুন ভালোর কোনো শেষ নেই। মাটিতে মেঝেতে শুতো, সে একটা চৌকি পেলো, একটা বেঞ্চ পেলো, তার মধ্যে শুচ্ছে, তারপরে একটা খাট পেলো, তার থেকে আরও উন্নততর জাজিম পেলো, সেখানে অনেক উন্নততর হয়তো তার তোষক রয়েছে, অনেক নরম বিছানা সে শুচ্ছে, অর্থাৎ তার গ্রেডেশন আস্তে আস্তে আপগ্রেডেড হয়েছে। তা এইখানে জানতে হবে যে কোনো কিছুর ভালোর কোনো শেষ নেই, তার থেকেও ভালো আছে, তার থেকেও ভালো আছে, অর্থাৎ ওই দিকে তাকিয়ে লাভ নেই। আমি যে স্তরে আছি, যেখানে আছি সেখানে খুব ভালো আছি, ভগবানকে থ্যাঙ্কস দিতে হয়, ধন্যবাদ দিতে হয় সবসময়। আর বাস্তুটাকে আমাদের কি করতে হবে, পরিশীলিত করতে হবে, বাস্তুটার যে নেগেটিভিটি সেগুলোকে সরাতে হবে। দেখবেন অনেকের বাড়িতে উত্তর দিকে ভারী ভারী জিনিসপত্র রাখা রয়েছে, উত্তর দিকে যত ভারী জিনিসপত্র উত্তর দিকে রাখা রয়েছে, তাদের বাড়িতে জানবেন তাদের মাথা ভারী হবে, ভীষণভাবে মাথা ভারী হবে, চিন্তা ক্লিষ্ট, সারাদিন চিন্তাতে শেষ, নানা রকমের জটিল চিন্তা ভাবনা, জটিল আবর্ত তাদের মাথায় ঘিরে থাকবে। এই ভারী দ্রব্যগুলো সবসময় বাড়ির দক্ষিণ দিকে সেট করবেন, বাড়ির প্রত্যেকটা ঘরের দক্ষিণ দিকে ভারী জিনিসপত্র রাখবেন। আলমারি বলতে যেখানে আপনি টাকা রাখছেন, যে আলমারিতে টাকা রাখছেন সেই আলমারিটা কোথায় রাখবেন, সবসময় সেই আলমারি নৈঋত কোণের ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে আপনি উত্তর দিকে মুখ করে খুলবেন আলমারি, এবং সেখানে টাকা রাখবেন। দেখবেন অর্থ কি পরিমাণ জমছে, আপনার অর্থ বেরিয়ে যাবে না, অর্থ প্রচুর আসবে, প্রচুর জমবে। একটু মেনটেন করুন না, একটু মেনটেন করে দেখুন শুধু। এরপরে বলবো, কেউ লাইনে আছেন? একদম, আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছি, আমরা অবশ্যই থাকবো আলোচনায়। নমস্কার, কে বলছেন? হ্যালো, ম্যাডামকে নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, দক্ষিণ- ঘুটিয়া শরীফ। বেশ, দাদার অনুষ্ঠান দেখা হয়? দাদার অনুষ্ঠানও দেখি, দাদার উপাচারগুলো আমি করি সব। বাহ, আজকে কার সম্পর্কে জানতে ফোন করছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানবেন। দাদার উপাচারগুলো যে করেন, ফলো করেন দাদার অনুষ্ঠান, উপাচারগুলো করে কি মনে হলো, মানে কেমন লাগে উপাচারগুলো করে? মানে একদমই তো খরচ করতে হয় না, জ্যোতিষ শাস্ত্র মানেই আপনি জ্যোতিষী পরামর্শ উপাচারগুলো নিচ্ছেন মানেই করে খরচ আমি সাপেক্ষ নয়। অনেকটাই উপকৃত হয়েছে। বাহ, বেশ, বলুন। উপাচার আমার যে সুপ্রভাবী ক্রিয়াগুলো কতদিন থেকে করছেন আপনি? হ্যাঁ, তা বছর 2 হয়েছে। আচ্ছা, ফল পেয়েছেন? হ্যাঁ, ফল পেয়েছি। থ্যাংক ইউ। আজকে কার সম্বন্ধে জানবেন? বলুন, আমি ডেট আমার অফ বার্থ। ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ছেলের বলুন, ডেট অফ date of বার্থ birth। বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে নভেম্বরের 3 তারিখ, সাল 1993। 3রা নভেম্বর 93। 93। জন্ম 3রা নভেম্বর সময় 93। টাইম বলুন। আর টাইম হচ্ছে সকাল 9:30 থেকে 10টার মধ্যে। বাড়িতে হয়েছে তো, ঘুটিয়া শরীফে। আচ্ছা, জন্ম স্থান সকাল ঘুটিয়া শরীফ। 9:30 থেকে 10টার মধ্যে, হ্যাঁ। ঠিক আছে। আর জন্মস্থানটা কোথায় হচ্ছে? জন্মস্থানটা দক্ষিণ 24
ঘুটিয়া শরীফ। কোথায়? দক্ষিণ 24 পরগনা। ঘুটিয়া শরীফ, ওই যে ক্যানিং আছে না, ক্যানিং এর আগে। ঠিক আছে, ঠিক আছে। ঘুটিয়ারি। বেশ, আপনি শুনতে থাকুন। বুধবার ছিল? হ্যালো, হ্যাঁ বুধবার ছিল। দেখুন এই চার্টে বলছে ধনু লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, মঙ্গলের মহাদশায় জন্ম। ঠিক আছে, এই চার্টে আমি ইন্টারনাল সাইডে ঢুকছি। দেখুন লগ্ন ধনু দেখাচ্ছে এবং সেখানে 10 ডিগ্রি 28 মিনিট। এইখানে বুধ গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড বকরি রয়েছে, মঙ্গল সক্ষেত্রী রয়েছে, শনি গ্রহটা সক্ষেত্রী রয়েছে এবং চন্দ্র রয়েছে মূল ত্রিকোণে। আমরা এবার এই চার্টটা দেখুন। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে এই চার্টে আমি দেখলাম চন্দ্র রয়েছে মৃগশিরা নক্ষত্র। তা এই নক্ষত্রে থাকলে ন্যাচারালি আমি দেখেছি উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ এগুলো খুব ভালো থাকে আর কি। হ্যাঁ, কিন্তু এই নক্ষত্রটা যেখানটা ইন্ডিকেট করে সেই জায়গাটা যদি আমি ধরে নিই তাহলে বলবো যে এদের মধ্যে একটা জেদ হয়, একটা স্পেশাল জেদ হয়। দেখবেন ছোটবেলা থেকে একটু জেদি প্রকৃতি হয় এরা। হ্যাঁ, দেখুন স্বভাব খুব ভালো হয়, নো ডাউট স্বভাব খুব ভালো হয়, ব্যবহার খুব ভালো হয়, কিন্তু ভেতরে একটা জেদ থাকে। এর চতুর্থ ভাবপতি বৃহস্পতি একাদশে রয়েছে, ভীষণ ভালো। বুধাদিত্য যোগ সেখানেই ঘটেছে একাদশে। মঙ্গল রাহু অঙ্গারক যোগ বলা হয়, এই যোগটা খুব একটা ভালো নয়, অঙ্গারক যোগ। লগ্নপতি একাদশে খুব ভালো। এর নবমপতি রবি নিচস্থ হয়েছে এবং শুক্রটাও কিন্তু নিচস্থ, আমি একটু আগে বলেছি। তাহলে দেখুন, হ্যালো আপনি সঙ্গে আছেন? বলুন স্যার। শুনছেন তো? হ্যাঁ। দেখুন এই চার্টটা 93-তে জন্ম, তাই তো? 93। হ্যাঁ। দেখুন এই চার্টটা ইন্ডিকেট করে প্রথম কথাই এর বিদ্যা ভাব কিন্তু খুব ভালো দেখাচ্ছে। প্রথম কথা, বিদ্যা ভাব খুব ভালো। উচ্চ বিদ্যা হবে, কিন্তু উচ্চ বিদ্যা মানে হওয়ার সময় কিছুটা বাধাপ্রাপ্তি হতে পারে। এটা সেটা হয়েছে স্যার। রাইট, আস্তে আস্তে সবই মিলবে, চিন্তা নেই। একদমই, আপনি আগে শুনুন, তারপরে শুধু আশা করি আপনি মিলবে বলবেন সব। যে কতটা মিললো এবং কি মিললো। হ্যাঁ, জীবনে প্রচুর অর্থ হবে, পিতৃবৈভব থাকবে। পিতৃবৈভব মানে পিতার টাকা পয়সা জমি জায়গা কিছু থাকার কথা। তবে একটা কথা বলি, এর সম্পত্তির উপরে, এর বিষয়ের উপরে, আপনাদের সম্পত্তি বিষয়ের উপরে প্রচুর লোকের কিন্তু দৃষ্টি আছে, শত্রু আছে আর কি। হ্যাঁ, আপনার এই ছেলের এই চার্টটার মধ্যে ইন্ডিকেট করছে যে মানে এর জীবনে অনেক কিছু হবে, অনেক ভালো ভালো কিছু ঘটবে, কিন্তু সব জিনিসটা একটু লেট পিছিয়ে যখন হওয়ার কথা তার থেকে একটু পিছিয়ে, 1 নম্বর। 2 হচ্ছে জীবনে অর্থ যেমন থাকবে, বৈভব থাকবে, ভীষণ খরচা হবে, খরচাটা একদম এলোমেলো খরচা হতে পারে। আর সঙ্গে হচ্ছে দুটো জিনিস সম্বন্ধে খুব সাবধান থাকতে হবে। একটা হচ্ছে আইনি কোনো ম্যাটার সম্বন্ধে খুব সাবধান থাকতে হবে, মামলা মোকদ্দমা আইনি ম্যাটার সম্বন্ধে জীবনে সাবধান থাকতে হবে। আর দেখুন একটা জিনিস আমি বলে দিচ্ছি, খুব খেয়াল রাখতে হবে এই জিনিসটার উপরে, যে আকস্মিকভাবে পদমর্যাদা চলে যাওয়া, দুম করে কাজ চলে যাওয়া, দুম করে কিছু বিনষ্ট হয়ে যাওয়া, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এবার বলুন, উচ্চ বিদ্যা হবে, উচ্চ বিদ্যা একটা বাধাও হবে, হতে গিয়ে বাধা হবে। এবং কিন্তু মধ্যশিক্ষায় ভীষণ ভালো ছেলে ছিল, হ্যাঁ, এখনো পড়ছে। হ্যাঁ, এবার বলুন আমি যা বললাম কোথায় মিলেছে কোথায় মেলেনি বলুন। না, এটা ঠিক বলেছেন। ও পড়াশোনা খুব কষ্ট করে পড়াশোনা করেছে, এখন মেকানিক ইঞ্জিনিয়ার, ও এখন বাইরে চাকরি করে। ঠিক আছে, অর্থাৎ দাদা যা বললেন সমস্তটা মিলে গেল, তাই তো? সব ঠিক। স্যার আরেকটা কথা বলছি, ওর বিয়েটা কি? শুনুন, এর বিবাহ ভীষণ ভালো জায়গায় হবে, কিন্তু এর চার্টের মধ্যে এই যে মাঙ্গলিকটা রয়েছে না, মাঙ্গলিকের সঙ্গে আবার রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করেছে। তা এইরকম সিস্টেম এইরকম থাকলে পরে কি হয় জানেন তো? এরকম থাকলে মধ্যে শরীর নিয়ে ভোগান্তি হয়। 1 নম্বর, রিলেশন তৈরি হলে রিলেশনগুলো অনেক সময় ভেঙে যায়, ক্ষণভঙ্গুর রিলেশন হয়, রিলেশনগুলো অনেক সময় ভেঙে যায় এরকম থাকলে। এবং আত্মীয় বিরোধিতা, মানে আত্মীয়রা খুব ভালোবাসবে কিন্তু এ আত্মীয় বিরোধী হবে অনেক সময়। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, কারেক্ট। কারেক্ট, মানে আত্মীয় বিরোধিতা আছে আপনার ছেলের মধ্যে, তাই কি? হ্যাঁ। ছেলের দাদা কিন্তু একদম বললাম যে ও যাকে ভালোবাসে তার সাথে কি হবে, ও তো এটাই তো সমস্যা আমার। আমি ওই যে আপনাকে একটা কথা বললাম,
এইটা একটা ভালোবাসা দেখছেন, এর আগেও হয়েছে কিনা আপনি জানেন? এর আগেও হওয়ার কথা। ক্ষণভঙ্গুর রিলেশন অনেক সময়, তো এইখানে হবে, এটা একটু ভালো করে দেখাতে হবে, এইটা আরেকটু ভালো করে দেখাতে হবে, ঠিক আছে? বেশ, এখানে বসে কোনো ভালো অনিয়ার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, যাকে মনে করবেন ভালো তাকে দেখিয়ে নেবেন। এখানে বসে অনিয়ার দাদা এতটা বিস্তারিত বললেন, আরো বিস্তারিত কথা বলা অবশ্যই দরকার, কিন্তু সেটা বোধহয় অনিয়ার শেয়ার করা আপনার ক্ষেত্রেও সমস্যা হবে। তাই জন্য বলবো, অবশ্যই যদি মনে করেন যে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন, যদি মনে করেন শ্রী সুদীপানন্দের কাছে আসবেন, আপনি কিন্তু বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে বুকিং করতে পারেন, চেম্বারে আসতে পারেন, কিংবা অনলাইনেও কিন্তু কনসাল্ট করতে পারেন। আমি একটু বুকিং নাম্বারটা বলে দেবো, 9674281071 এবং 9433060200 এবং 9007521015। তিনটে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করবেন। গড়িয়াহাট চেম্বারে প্রত্যেক রবি এবং মঙ্গলবার দাদা বসছেন, হাতিবাগানে চেম্বার করছেন, এছাড়াও বারাসাতে দাদা চেম্বার করছেন আগামী 8 তারিখে, আগামী 9 তারিখে দাদা চেম্বার করছেন মেদিনীপুরে, 10 তারিখে কাথি, 13 তারিখে কৃষ্ণনগর, হাওড়ায় দাদা চেম্বার করছেন 15 তারিখ, এবং চন্দননগরের বন্ধুদের জন্য কিন্তু 16 তারিখে দাদা চেম্বার করছে চন্দননগর। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলবো 9674281071। যারা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন, যারা দূরত্বের জন্য আসতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। দাদার কাছে আমি একটু আসতে চাইবো যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলাম, যে বাড়ির কোন দিকটা কিভাবে রাখবো, এটা করতে আমাদের অনেক কিছু খরচ করতে হবে না, আমরা একটু মানে ব্যাপার প্লেস এক্সচেঞ্জ করলেই তো বোধহয় অনেকটা ভালো থাকতে পারি। দেখুন, একটা কথা কি, জীবনে পেয়েছি, এই যে পেয়েছি কথাটা কিন্তু খুব জরুরি। কেন পাইনি কথাটা সবসময় নেগেটিভ, পেয়েছি সবসময় ভালো কিছু পেয়েছি। আমি বাস্তুতে আমি এই কথাটা কেন সবসময় বলছি, যে জীবনে আপনি বাস্তুর মধ্যে হয়তো অনেক কিছু সাজাতে পারছেন না, কিন্তু যা আছে আপনার বাস্তুর মধ্যে যা আছে ওইটাকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। কি আমি সবসময় বলি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ তত্ত্ব, এইটাকে মেনটেন করুন, এটাকে ঠিকভাবে মেনটেন করতে হবে। অনেকের দেখবেন রান্নাঘর উত্তর দিকে চলে গেছে, রান্নাঘর উত্তর দিকে উত্তরমুখী হয়ে রান্না করছে, তাদের ক্ষেত্রে জীবনে জানবেন সেই বাড়ির লোক ওই রান্না খেলে পরে মধ্যে মধ্যে অসুস্থতায় ভুগবেন, এবং যিনি রান্না করছেন তিনি অসুস্থ হবেন। তার বিশেষ করে রিউম্যাটিক পেন, ভীষণভাবে বাতজ যন্ত্রণা, যে কোনো আর্থ্রাইটিস, এই জাতীয় রোগ ভীষণভাবে হতে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে। এমনকি এই ক্ষেত্রে আমি দেখেছি, মানে এইসব ক্ষেত্রে অনেক সময় সাইনাসের প্রবলেম, মাইগ্রেন প্রবলেম চলে আসে। হ্যাঁ, তা এইরকম যদি হয়ে থাকে তার প্রতিবিধান আছে, খুব ভালো ভালো প্রতিবিধান আছে। অনেক কিছু আইটেম রয়েছে, বাস্তুর আইটেম, যেগুলো আমাদের বাস্তুতে একদম জাস্ট লাইক মানে মানে কি বলবো, পরশ পাথরের মতো কাজ করে, যেগুলো রাখলে পরে ভীষণ ভালো কাজ হয়। সেগুলো রয়েছে বাস্তুতে, জানতে হবে কোনটার জন্য কোনটা, তার জন্য ভালো বাস্তুবিদের সঙ্গে পরামর্শ করতে হবে। আবার দেখবেন অনেকের, আমি দেখেছি অনেক ক্ষেত্রে, আমি অনেকের বাস্তু ভিজিট করে দেখেছি যে নৈরিত কোণে রান্নাঘর নিয়ে চলে এসছে। নৈরিত কোণে, এই নৈরিত কোণটা রান্নাঘর করলে, নৈরিত কোণে মানে দক্ষিণ পশ্চিম কোণে, ঠিক কর্নারটায়, বাড়ির এক্সট্রিম দক্ষিণ পশ্চিম কর্নারে রান্নাঘর হলে, যদি রান্নাঘর হয়, সেই ক্ষেত্রে দেখবেন তার বাড়িতে প্রায়শ দেখবেন অর্থহানি, এবং অর্থহানি শুধু না, শরীরের কারণে অর্থহানি, এবং যারা পড়াশুনো করছেন তাদের মধ্যে চিত্ত চঞ্চলতা, যারা ছোটরা পড়াশুনো করছে, বড়রা, প্রত্যেকের মধ্যে চিত্ত চঞ্চলতা, স্মৃতিশক্তি হানি খুব হয়, ভীষণভাবে আমি দেখেছি স্মৃতিশক্তি হানি হয়। খুব পড়াশুনো করছে, ভীষণ পড়াশুনো করছে, বিদ্যা রেজাল্টের ক্ষেত্রে অনেক কম। নৈরিত কোণে যাদের রান্নাঘর, বিশেষ করে নৈরিত কোণে রান্নাঘর হয়ে যারা পশ্চিম দিকে মুখ করে রান্না করছেন বা দক্ষিণ দিকে, আমি এটা খুব লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে যদি পূব দিকে মুখ করে রান্না করা হয় কিছুটা ভালো, কিন্তু দক্ষিণ বা পশ্চিমে মুখ করে, বিশেষ করে দক্ষিণে মুখ করে রান্না করলে তো কথাই নেই, পশ্চিমে মুখ করে রান্না করলেও ক্ষতি। এবং ওই কোণটা দিয়ে যদি কোনোভাবে জল বেরিয়ে যায়, দক্ষিণ পশ্চিম কোণটা দিয়ে যদি জল বেরিয়ে যায়, তাহলে জানবেন যার নামে সেই বাড়িটা, তার বাড়িতে সেই ব্যক্তির ম্যাক্সিমাম 99.99 ক্ষেত্রে আমি দেখেছি শারীরিক অসুস্থতার কারণে ভীষণ অর্থ বেরিয়ে যায়। এইগুলো মেনটেন করতে হবে, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা এইগুলো মেনে বাস্তু তৈরি করেন, বা ধরুন হয়ে গেছে, আপনি তৈরি হয়ে গেছে, এখন তো ভাঙতে পারবেন না, ভাঙা যাবে না, কিন্তু এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, খুব ভালো প্রতিকার আছে, যেগুলোতে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়।
একদমই। আমরা আজকে যে কথা শুনছি, যে আলোচনা শুনছি, সেখানে কিন্তু একদমই দাদা বলছেন না যে এই হোমযজ্ঞ করতে হবে, সেই পুজো করতে হবে, সেই প্রতিকার নিতে হবে। একদম মানে বাড়ির কোন দিকে কি রাখলে একটু প্লেস চেঞ্জ করলেই কিন্তু সেটা আমরা অনেকটা সুবিধা পেতে পারি। সেক্ষেত্রে দরকার সঠিক পরামর্শ। আমি একটু দাদার কাছে আসতে চাইবো যে দাদা তো খুব ভালো মানে অ্যাস্ট্রোলজিক্যালি গাইড করেন, ভীষণ ভালো। এর পাশাপাশি যারা ক্লায়েন্ট আসেন দীর্ঘ বছর ধরে যারা রয়েছেন, তাদের কারো কাছে ঘরের ছেলে, কারো কাছে দাদার মতো হয়ে গিয়েছেন, কারো কাছে বন্ধুর মতো হয়ে গিয়েছেন। মানে একজন ভালো মানুষকে আমরা পেয়েছি সবার আগে, তারপরে তো আমরা তার কাছে ভরসা করে আমাদের ভবিষ্যৎটা তার কাছে ছেড়ে দিয়েছি যে আমি কোন দিকে এগোবো। দাদা এটাকে ব্যালেন্স করেন কি করে এই সময় দাঁড়িয়ে, যখন মানুষ মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, চারিদিকে প্রচুর কথা, প্রচুর কিছুর মোড়কে যখন আমরা আবৃত, সেখানে দাঁড়িয়ে আপনি এটাকে ব্যালেন্স করেন কি করে? দেখো, ব্যালেন্স করা মানে কি, এখানে এত মানুষের এত চাপ থাকে মাথায়, এত কিছু। কিন্তু দেখো, আজকে যদি আমি স্থির না হই তাহলে তো আমি অন্যকে স্থির জায়গায় আনতে পারবো না। সেখানে আমাকে অনেক কিছু নিজেকে করতে হয়, আমার নিজের অনেক কিছু নিজের জন্য করতে হয়, যেগুলো দিয়ে আমার নিজেকে চার্জ করতে হয়, নিজেকে পজিটিভ চার্জ করতে হয় নিজেকে। সেটা করলে তবেই তো আমার কাছে আসলে আপনিও বলবেন যে আমিও চার্জ হয়ে ফিরছি। একদমই। প্রচুর মানুষ আমার কাছে এসে বলে, কাছাকাছি বসার পরে বলে আমি অনেকটা গুড ফিল করছি, যাওয়ার সময় বলে যায়। তা একদমই মানে আসলে একটা মানে কাউন্সিলিং, প্রপার কাউন্সিলিং দাদা ঠিক শুরুতে যেটা বললেন, আমাদের অনেকগুলো জিনিস মেনটেনেন্স আছে। আপনি চুম্বকের কাছাকাছি কোনো লোহা রাখলে দেখবেন অনেকক্ষণ ধরে সেই লোহাটা রাখলে পরে সেই লোহাটার মধ্যে একটু হলেও চুম্বকত্ব প্রাপ্ত হয়। তা জীবনে আমাদের দেহ মধ্যস্থ অনেক কিছু থাকে। দেহ মধ্যস্থ 6টা আমাদের যে মানে মূলাধার থেকে সহস্রার চক্র, এই যে 6টা চক্র রয়েছে, এবং আরও 2টো চক্র আমাদের ব্রেনের সহস্রার চক্রের নিচে রয়েছে। তা এই চক্রগুলোকে সবসময় চার্জ আপ করতে হয়। তা কীভাবে চার্জ আপ করতে হবে এটা নিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো। কিন্তু এটা কিন্তু দীর্ঘকালীন প্র্যাকটিস, অনেক বহু বছরের প্র্যাকটিসের ফলে সেগুলো হয়। শুধু তাই নয়, অনেক জব থাকে, যে সেই জবগুলো কিভাবে, কোন পদ্ধতিতে, কোন মুদ্রায় রেখে করতে হবে, কোন আসনে বসে করতে হবে, এইগুলো অনেক কিছু আছে যার দ্বারা আমাদের ভাগ্যকে এনহ্যান্স করা যায়, সৌভাগ্যকে আনা যায়। সেগুলো করতে আপনি জানবেন যে একটা আজকের মতো আমাদের সময় একদম লাইট শেষ। তখনই জ্বলবে আমরা এখানেই বিদায় নেব যখন দাদা। পজিটিভ নেগেটিভের কানেকশনটা সঠিক থাকবে একেবারে, এবং এই পজিটিভিটি আমাদের জীবনের মধ্যে বজায় থাকা অবশ্যই। এই অনুষ্ঠানে দেখা হবে দাদার সঙ্গে আবারও সিটিভিএনে, তার জন্য চোখ রাখতে হবে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।